প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সাথে আছি আমি ছোটন দেবনাথ। প্রিয় বন্ধুরা, আমরা আজকে রসায়ন অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর নিয়ে তোমাদের সাথে আছি। তো আমাদের রসায়ন অ্যাসাইনমেন্টের রুবিক্স অনুসারে প্রথম প্রশ্ন ছিল যে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণীবিন্যাস। পরমাণু ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মৌলসমূহকে 4টি ভাগে ভাগ করা যায়: এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল এবং এফ ব্লক মৌল। আমরা যদি এস ব্লক মৌল সম্পর্কে বলি, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রনটি এস উপস্তরে প্রবেশ করে তাদেরকে এস ব্লক মৌল বলে। পজিশনিং গ্রুপ 1, 2 এবং 18 নম্বর গ্রুপের হিলিয়াম অর্থাৎ মোট 14টি মৌলই এস ব্লকের অন্তর্ভুক্ত। আমরা এখানে হিলিয়াম এবং সোডিয়ামকে উদাহরণ হিসেবে উপস্থাপন করেছি। তোমরা চাইলে সোডিয়াম ছাড়াও লিথিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম এগুলোকে উদাহরণে নিয়ে আসতে পারো। তো আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখি যে 1s2, 2s2, 2p6, 3s1 অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটি এস উপস্তরে আছে, এই জন্য আমরা সোডিয়ামকে এস ব্লক মৌল বলছি। একইভাবে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে 1s2, সর্বশেষ ইলেকট্রনটি এস উপস্তরে আছে বলে এটিও এস ব্লক মৌল। পি ব্লক মৌল, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করে তাদেরকে পি ব্লক মৌল বলে। পি ব্লক মৌলের সর্ববহিস্থ বা যোগ্যতা স্তরের সাধারণ ইলেকট্রন বিন্যাস হল ns2np1 থেকে ns2np6, অর্থাৎ এখানে n = হচ্ছে 1, 2, 3, 4, 5 ইত্যাদি। তো আমরা এখানে উদাহরণ হিসেবে অ্যালুমিনিয়াম এবং আর্সেনিকে নিয়ে আসছি। অ্যালুমিনিয়াম ইলেকট্রন বিন্যাস করলে 1s2, 2s2, 2p6, 3s2 হবে, 3s2, 3p1। একইভাবে আর্সেনিক হচ্ছে কি 4s2, 4p3। তো পজিশনিং গ্রুপ 13 থেকে গ্রুপ 18 এবং গ্রুপ 18-এর মধ্যে হিলিয়াম ছাড়া মোট 36টি মৌল হচ্ছে পি ব্লক মৌল, কারণ তাদের প্রত্যেকেরই সর্বশেষ শক্তিস্তরে অর্থাৎ সর্বশেষ শক্তিস্তরে কি থাকবে, পি অরবিটাল ইলেকট্রন প্রবেশ। পি ব্লক মৌল, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলে। ডি ব্লক মৌলগুলোর সর্ববহিস্থ অরবিটালে সাধারণ ইলেকট্রন বিন্যাস n-1 ডি 1 থেকে 10 এবং ns2 1 থেকে 2। এখানে n = হচ্ছে 4, 5, 6, 7। ডি ব্লক মৌলসমূহের মধ্যে বিশেষ ধর্মবিশিষ্ট কতগুলো মৌলকে অবস্থান্তর মৌল বলা হয়। তো পজিশনিং গ্রুপ 12 এবং ল্যান্থেনাম ও অ্যাক্টিনেট সিরিজের ল্যান্থেনাম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম মৌলসমূহ অর্থাৎ মোট 41টি মৌল হচ্ছে ডি ব্লক মৌল, অর্থাৎ পজিশনিং গ্রুপ 3 থেকে 12 হবে। এখানে আমরা স্ক্যান্ডিয়াম এবং আয়রন ইলেকট্রন বিন্যাস করলাম। স্ক্যান্ডিয়াম ইলেকট্রন বিন্যাস দেখা যায় যে সর্বশেষ ইলেকট্রনটি ডি উপস্তরে আছে, এই জন্য স্ক্যান্ডিয়ামকে আমরা ডি ব্লক বলছি। একইভাবে আয়রনের সর্বশেষ ইলেকট্রনটি ডি উপস্তরে আছে, এই জন্য এটি ডি ব্লক মৌল। এখন আমরা জানবো এফ ব্লক মৌল সম্পর্কে। যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করে তাদেরকে বলা হচ্ছে এফ ব্লক মৌল। পর্যায় সারণীর ষষ্ঠ, সপ্তম পর্যায়ের গ্রুপ 3-এর অন্তর্ভুক্ত ল্যান্থেনেট সিরিজের ল্যান্থেনাম এবং অ্যাক্টিনেট সিরিজের অ্যাক্টিনিয়াম, থোরিয়াম ছাড়া বাকি 27টি মৌল হচ্ছে এফ ব্লক মৌল। তো আমরা এখানে একটা উদাহরণ দিলাম, তোমরা দেখে নিও। তো এই ছিল আমাদের পর্যায় সারণীতে একই পর্যায়ে মৌলসমূহের আয়নীকরণ শক্তির পরিবর্তন, তার মধ্যে দ্বিতীয় পর্যায়ে মৌলসমূহ সম্পর্কে বলা ছিল এবং ব্যতিক্রম সহ ব্যাখ্যা করো। তো আয়নীকরণ শক্তির সংজ্ঞা যদি আমরা বলি যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের নিরপেক্ষ পরমাণু হতে ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। পরমাণুর বাইরের স্তর হতে একটি ইলেকট্রন অপসারণ করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে বলে প্রথম আয়নীকরণ শক্তি। একইভাবে পরে আরেকটি ইলেকট্রন অপসারণ করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে বলে দ্বিতীয় আয়নীকরণ শক্তি। তো নিচে সারণীতে আধুনিক পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে মৌলসমূহের প্রথম আয়নীকরণ শক্তির মান দেওয়া হলো। মৌলের মধ্যে রয়েছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং নিয়ন। পারমাণবিক সংখ্যা আমরা জানি 3, 4, 5, 6, 7, 8, 9। তার মধ্যে লিথিয়ামের আয়নীকরণ শক্তির মান 520 কিলোজুল পার মোল, বেরিলিয়াম হচ্ছে 899 কিলোজুল পার মোল, বোরন হচ্ছে 801 কিলোজুল পার মোল, কার্বন হচ্ছে 1086 কিলোজুল পার মোল, নাইট্রোজেন 1403 কিলোজুল পার মোল, অক্সিজেন হবে 1314, ভুল লেখা হয়েছে, সরি, অক্সিজেন 1314 কিলোজুল পার মোল,
ফ্লোরিন 1681 এবং নিয়ন 2080। তো আমরা এই আয়নীকরণ শক্তির মানগুলো যদি একটু দেখি, যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান ক্রমান্বয়ে বাড়তে থাকে। তার মধ্যে আমরা দেখি একটু ব্যতিক্রম আছে, যেমন বেরিলিয়ামের তুলনায় বোরনের আয়নীকরণ প্রথম আয়নীকরণ শক্তির মান একটু কম। একইভাবে নাইট্রোজেনের তুলনায় অক্সিজেনের প্রথম আয়নীকরণ শক্তির মান একটু কম। আমরা দেখতে পাচ্ছি যে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে প্রথম আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। পর্যায় সারণীর বাম হতে ডানে গেলে পরমাণুর আকার ছোট হতে থাকে। এতে বাইরের স্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ ক্রমান্বয়ে বাড়তে থাকে, ফলে ইলেকট্রন অপসারণ কষ্টকর হয়, তাই আয়নীকরণ শক্তি বৃদ্ধি পেতে থাকে। ব্যতিক্রমভাবে বেরিলিয়ামের চেয়ে বোরনের প্রথম আয়নীকরণ শক্তি কম। এই কম হওয়ার কারণ যদি আমরা একটু দেখি, এই মৌল দুটির ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি দেখি 1:2s2, বোরন হচ্ছে 1:2s2 2p1। বেরিলিয়ামের শেষ স্তরে s অরবিটালে দুটি ইলেকট্রন থাকে যা সুস্থিত বিন্যাস। এই সুস্থিত বিন্যাস হতে ইলেকট্রন অপসারণ করার জন্য বোরনের 2p1 অরবিটাল হতে ইলেকট্রন অপসারণ করার চেয়ে বেশি শক্তির প্রয়োজন হয়, তাই বোরনের প্রথম আয়নীকরণ শক্তির মান বেরিলিয়ামের চেয়ে কম হয়। একইভাবে নাইট্রোজেন এবং অক্সিজেন নিয়ে আমরা এখন আলোচনা করব। আবার আমরা বলতে পারি যে নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনের প্রথম আয়নীকরণ শক্তির মান কম। এই কারণ এই মূলদ্বয়ের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস আমরা যদি করি 1:2 2s2 2px1 2py1 2pz1, যা হচ্ছে একটা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি 1:2 2s2 2px2 2py1 2pz1। তো নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরের অর্ধপূর্ণ 3টি পি অরবিটাল থাকায় অধিক স্থিতিশীল। এটি হতে একটি ইলেকট্রন অপসারণ করলে এর স্থিতিশীলতা ভেঙে যায়, ফলে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি স্বাভাবিক অপেক্ষা একটু বেশি। আমরা যদি এখন অক্সিজেনের কথা যদি বলি, অপরদিকে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে এর সর্বশেষ শক্তি স্তরে 2p অরবিটাল ইলেকট্রন থাকায় তা অর্ধপূর্ণ বা পরিপূর্ণ কোনোটিই নয়, ফলে অক্সিজেন হতে একটি ইলেকট্রন অপসারণ করতে তুলনামূলকভাবে কম শক্তির প্রয়োজন হয়। এই বন্ধুরা, এই ছিল আমাদের খ প্রশ্নের উত্তর। এখন আমরা যাব গ প্রশ্নে। আমাদের রুবিক্সের গ প্রশ্নে ছিল যে পর্যায় সারণীতে একই শ্রেণীতে মৌলসমূহের ইলেকট্রন আসক্তির পরিবর্তন ব্যাখ্যা করো। তার মধ্যে 17 নম্বর গ্রুপ সম্পর্কে বলা ছিল। তো আমরা মৌলসমূহের যদি ইলেকট্রন আসক্তির সংজ্ঞা জানি, যে কোনো মৌলের পরমাণু নিরপেক্ষ গ্যাসীয় অবস্থায় একটি ইলেকট্রন অথবা চার্জ গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হলে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাই ওই মৌলটির ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তির মান সাধারণত পরমাণুর আকার এবং কার্যকরী চার্জের উপর নির্ভরশীল। মৌলের পরমাণুর আকার ও কার্যকরী চার্জের পরিমাণ যত বেশি হবে, মৌলের পরমাণুর কার্যকরী নিউক্লিয়াসের চার্জ যত বেশি এবং আকার যত ছোট হবে, বলতেছি মৌলের পরমাণুর কার্যকরী নিউক্লিয়াসের আকার যত ছোট হবে এবং চার্জ যত বেশি হবে, ইলেকট্রন আসক্তির মান তত বেশি হবে। এজন্যই সাধারণভাবে পর্যায় সারণীর যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর ইলেকট্রন আসক্তির মান বাড়বে, কারণ আবার কোনো শ্রেণীর উপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর ইলেকট্রন আসক্তির মান ক্রমান্বয়ে কমতে থাকে। আমরা এখন যদি 17তম মৌলের গ্রুপের মৌলের ইলেকট্রন বিন্যাস যদি দেখি NH2 NP5, এদের যোজ্যতা স্তরের সর্বশেষ শক্তি স্তর কয়টা আছে? 7টা ইলেকট্রন আছে। অষ্টক পূরণ করার জন্য একটি মাত্র ইলেকট্রনের প্রয়োজন। এই জন্য অতি সহজেই একটি মাত্র ইলেকট্রন দান করলে কিংবা একটি মাত্র ইলেকট্রন গ্রহণ করলে এই পর্যায়ে পরবর্তী নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হয় এবং এদের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা সর্বাধিক। ফলে প্রতিটি হ্যালোজেন পরমাণুর নিউক্লিয়াসের আদানের মাত্রা বেশি হয়, এরা সহজেই ইলেকট্রন গ্রহণের ফলে খুব বেশি পরিমাণে শক্তি মুক্ত হয়। এই কারণে এদের ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি। এই গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ইলেকট্রন আসক্তির মান ক্রমান্বয়ে কমে যায়। সাধারণত নিউক্লিয়াসের চার্জ এবং পরমাণুর ব্যাসার্ধের উপর ইলেকট্রন আসক্তির মান নির্ভর করে। তো এই নিয়মের কিছুটা ব্যতিক্রম আছে, সেটা আমরা 17 নম্বর গ্রুপে হ্যালোজেন মৌলসমূহের ক্ষেত্রেই পাবো।
এই নিয়মের ক্ষেত্রে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা বেশি। এই নিয়মে কিছুটা ব্যতিক্রম ঘটেছে। 17 নম্বর গ্রুপে হ্যালোজেন মৌলসমূহের ক্ষেত্রে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা বেশি হওয়ার কথা, যেহেতু ফ্লোরিনের পরে নিচে আছে কি ক্লোরিন, সেই সুবাদে সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি হওয়ার কথা ছিল ফ্লোরিনের, তারপরে হচ্ছে কার ক্লোরিনের। কিন্তু বাস্তবে ফ্লোরিনের তুলনায় ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি, কারণ ক্লোরিনের ইলেকট্রন আসক্তি হচ্ছে 348 কিলোজুল পার মোল এবং ফ্লোরিন হচ্ছে -333 কিলোজুল পার মোল। তো ফ্লোরিন পরমাণুর আকার ক্ষুদ্র। আমরা ইলেকট্রোবিন্যাস যদি করি 1s2 2s2 2p5, অর্থাৎ ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তরের আকার ছোট হওয়ায় এবং এই ক্ষুদ্র পরিসরে 60টি ইলেকট্রন অবস্থান করায় স্বাভাবিকভাবে ইলেকট্রনের ঘনত্ব খুব বেশি থাকে, ফলে ইলেকট্রন বিকর্ষণ বল বেশি হয়, তাই আগমনকারী ইলেকট্রন সহজেই প্রবেশ করতে পারে না, বাধাপ্রাপ্ত হয়, যার কারণে ইলেকট্রন আসক্তির মানটা খুবই কম। অপরদিকে ক্লোরিন হলো তৃতীয় শক্তি স্তরের মোল। এই সর্বশেষ শক্তি স্তরে 60টা ইলেকট্রন থাকায় সেখানে ইলেকট্রন যে রিপালশন অর্থাৎ যে ঘনত্ব। অপরদিকে ক্লোরিন হলো তৃতীয় শক্তি স্তরের মোল। তৃতীয় শক্তি স্তরে 60টা ইলেকট্রন এবং এই 60টা ইলেকট্রন থাকায় সেখানে ইলেকট্রনের ঘনত্ব তুলনামূলক কম, ফলে ইলেকট্রন বিকর্ষণ বল ফ্লোরিনের ইলেকট্রন বিকর্ষণ বল হতে কম হয়, তাই ফ্লোরিন অপেক্ষা সহজেই ইলেকট্রন সেখানে প্রবেশ করতে পারে বলে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি। এখানে কতগুলো মোল অর্থাৎ এই 17 নম্বর গ্রুপের মোলসমূহের ইলেকট্রন আসক্তির মান দেওয়া আছে। ফ্লোরিন -333 কিলোজুল পার মোল, ক্লোরিন 348.45 কিলোজুল, ব্রোমিন 324 এবং আয়োডিন 295। তো আমরা এই 17 নম্বর অর্থাৎ হ্যালোজেন গ্রুপের মোলসমূহের ইলেকট্রন আসক্তির যে ক্রম, সবচেয়ে অধিক ইলেকট্রন আসক্তি হচ্ছে ক্লোরিনের, তারপর ফ্লোরিন, তারপর ব্রোমিন এবং তারপর হচ্ছে আয়োডিন। এই ছিল আমাদের তৃতীয় প্রশ্নের উত্তর, ঘ প্রশ্ন। আমরা এখন চতুর্থ প্রশ্ন নিয়ে রয়েছি। চতুর্থ প্রশ্ন ছিল মোলের তড়িৎ ঋণাত্মকতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব। তো তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা যদি আমরা বলি যে সমযোজী বন্ধনে অংশগ্রহণকারী পরমাণুদ্বয়ের শেয়ারকৃত ইলেকট্রন একটি পরমাণু কর্তৃক নিজের দিকে টেনে নেওয়ার তুলনামূলক ক্ষমতাকে বলা হচ্ছে ওই মোলের তড়িৎ ঋণাত্মকতা। সব মোলেই কিছু না কিছু ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা রয়েছে, এটি প্রতিটি মোলের একটি বিশেষ ধর্ম। তো একই পর্যায়ে যতই বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, এটি হচ্ছে একটা পর্যায়ক্রমিক ধর্ম। পর্যায় সারণীর বাম দিকের মোলগুলোর অর্থাৎ খাদ্যাতসমূহের তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে কম এবং এদের ইলেকট্রোপজিটিভিটি বেশি। অপরদিকে পর্যায় সারণীর ডান দিকের অর্থাৎ হ্যালোজেন মোলসমূহের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, আর সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মোল হচ্ছে ফ্লোরিন। মোলের তড়িৎ ঋণাত্মকতা যে সকল নিয়ামক দ্বারা প্রভাবিত হয় তার মধ্যে হচ্ছে পরমাণুর আকার, নিউক্লিয়াসের চার্জ এবং ইলেকট্রন বিন্যাস। আমরা এখন এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই করব পরমাণুর আকার। পরমাণুর আকার পর্যায় সারণী যে কোনো একটি নির্দিষ্ট পর্যায়ের বামে হতে যতই ডান দিকে যাওয়া যায়, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মোলের তড়িৎ ঋণাত্মকতা ততই বৃদ্ধি পায়। একই পর্যায়ের মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে কোনো নতুন অরবিটাল বৃদ্ধি পায় না, অর্থাৎ নতুন শক্তি স্তর বৃদ্ধি পায় না। অথচ একই শক্তি স্তরে পর্যায়ক্রমে একটি মোলের পরমাণুর নিউক্লিয়াসে একটি করে প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে একটি করে ইলেকট্রন যুক্ত হয়। পরমাণুর নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি পাওয়ায় সর্বশেষ শক্তি স্তরের উপর নিউক্লিয়াসের আকর্ষণ ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, ফলে পরমাণুর আকার ক্রমশ হ্রাস পায়। আমাদের দ্বিতীয় নিয়ামক হচ্ছে নিউক্লিয়ার চার্জ। পরমাণুর নিউক্লিয়ার চার্জ বৃদ্ধির সাথে সাথে মৌলের ইলেকট্রোনেগেটিভিটি সম্পর্কিত। নিউক্লিয়ার চার্জ যত বেশি হবে, ওই নিউক্লিয়ার কর্তৃক সর্বশেষ স্তরে ইলেকট্রনের প্রতি আকর্ষণ তত প্রবল হয়। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে মৌলসমূহের লিথিয়াম হতে ফ্লোরিন এবং সোডিয়াম হতে ক্লোরিন পর্যন্ত ক্রমান্বয়ে নিউক্লিয়াসে একটি করে প্রোটন যুক্ত হয় এবং শেষ অরবিটালেও একটি করে ইলেকট্রন যুক্ত হয়, অর্থাৎ ক্রমান্বয়ে পারমাণবিক
অর্থাৎ ক্রমান্বয়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধিতে নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায় অর্থাৎ এবং মৌলের ইলেকট্রোনেগেটিভিটিও বৃদ্ধি পায়। প্রভাব পজিশন সারণীতে যে কোনো একটি নির্দিষ্ট পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলের তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। একই পর্যায়ে মৌলগুলোর ইলেকট্রন বৃদ্ধির সাথে সাথে নতুন অরবিটাল বৃদ্ধি পায় না, অথচ একই অরবিটালেই পর্যায়ক্রমে প্রতিটি মৌলের পরমাণুর নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি পায়। কারণ হচ্ছে একটি করে প্রোটন এবং সর্ববিশ্ব স্তরে একটি করে ইলেকট্রন যুক্ত হয়। পরমাণুর নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি হওয়ার সর্বশেষ শক্তি স্তরের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পায় এবং মৌলের তড়িৎ ঋণাত্মকতার মানও বৃদ্ধি পেতে থাকে। দ্বিতীয় পর্যায়ে ও তৃতীয় পর্যায়ে মৌলসমূহের ক্ষেত্রে লিথিয়াম থেকে ফ্লোরিন এবং সোডিয়াম থেকে ক্লোরিন পর্যন্ত ক্রমান্বয়ে শেষ অরবিটালে একটি করে ইলেকট্রন যুক্ত হয়, অর্থাৎ ক্রমান্বয়ে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধিতে নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি পায় এবং মৌলের তড়িৎ ঋণাত্মকতার মানও ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। দ্বিতীয় ও পর্যায় সারণীর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে মৌলসমূহের তড়িৎ ঋণাত্মকতার ক্রম নিম্নরূপ। দ্বিতীয় পর্যায়ে সবচেয়ে অধিক তড়িৎ ঋণাত্মক হচ্ছে ফ্লোরিন এবং সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক হচ্ছে লিথিয়াম। তৃতীয় পর্যায়ে সবচেয়ে অধিক তড়িৎ ঋণাত্মক হচ্ছে ক্লোরিন এবং সবচেয়ে কম হচ্ছে সোডিয়াম। তো পর্যায় সারণীর মৌলসমূহের ইলেকট্রোনেগেটিভ মানও এখানে দেওয়া আছে, তোমরা লিখে নেবে। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের চতুর্থ সপ্তাহের রসায়নের অ্যাসাইনমেন্ট নাম্বার 3 এর আনসার, যেটা জাস্ট একটা নমুনা আনসার। আমি আশা করছি তোমরা এর সাথে মিল রেখে বইয়ের সাহায্য নিয়ে গুছিয়ে অ্যাসাইনমেন্টের আনসার লিখবে, নিজের মেধাকে খাটাবে। তো পরবর্তী সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে ক্লিক করে রাখবে। আমি আশা করছি তোমরা সবাই ভালো থাকবে। এই বলে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।